নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করবেন। এই ফর্মটা কেবলমাত্র অফলাইনেই ফিল আপ করতে হবে, যেই ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিডিওর শেষে আপনাদেরকে এটাও বলে দেবো যে এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্মটার সাথে আপনাকে কোন কোন ডকুমেন্ট জুড়ে দিতে হবে বা আপনি কোন ডকুমেন্টগুলো জমা করবেন। সোজা কথায় এটাকে বয়স্ক ভাতার ফর্ম বা বার্ধক্য ভাতার ফর্ম বলা হয়। প্রত্যেকটি ক্যাম্প অফিস থেকে এই ধরনের একটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে বার্ধক্য ভাতার আবেদনের জন্য। ফর্মটা আপনি বাংলাতেও পেতে পারেন, আবার ইংরেজিতেও পেতে পারেন। তবে বাংলা ইংরেজি যাই হোক না কেন, ফর্ম ফিল আপের ধরনটা কিন্তু একই রকম। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। এবং যিনি এখানে আবেদন করছেন সবার প্রথম উনি তার একটি রিসেন্ট কালার সাইজের পাসপোর্ট ফটো এই জায়গাটাতে চিটিয়ে দেবেন। এবং আরেকটা জিনিস তাকে করতে হবে, ছবিটা চিটিয়ে দেওয়ার পর ছবির আড়াআড়ি তাকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই করে দিতে হবে। তাহলে এখানে লাগছে কি, সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো এই জায়গাটায় চিটিয়ে দেবেন। তারপর দেখুন, যে জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে ফর্মটা ফিল আপ করার আগে, এখানে দু ধরনের ব্যক্তিরা অ্যাপ্লাই করতে পারবেন এবং দুটো টাইপের অ্যাপ্লাই। কিরকম বলা হচ্ছে দেখুন, তপশিলি বন্ধু ফর এসসি। তাহলে তপশিলি বন্ধুর জন্য আপনারা আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? যে সমস্ত মানুষ শিডিউল কাস্ট রয়েছেন, তাদের বয়স যদি 60-এর বেশি হয়ে গিয়ে থাকে বা 60 ছুঁয়ে যায়, তাহলে তারা তপশিলি বন্ধুর জন্য আবেদন করতে পারবেন এবং তাদের কাস্ট হতে হবে শিডিউল কাস্ট। এবং আরেকটা হচ্ছে জয় জোহার। এই জয় জোহারে কারা আবেদন করতে পারবেন? কেবলমাত্র শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি সম্প্রদায়ভুক্ত মানুষ যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। জেনারেল ওবিসি ক্যাটেগরিভুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু আপাতত এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এই ফর্মে সেরকমটাই বলা হয়েছে। সরাসরি চলে আসছি আমরা ফর্মের মূল জায়গাটাতে, যেখানে আমাদেরকে পার্সোনাল ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। কি, যিনি আবেদন করছেন তাকে বলা হচ্ছে বেনিফিশিয়ারি। তিনি সর্বপ্রথম এখানে তার নিজের নাম লিখবেন। আমি এখানে এক্সাম্পল আকারে আমার চ্যানেলের নামটা লিখে রেখেছি। আপনারা এখানে ক্যাপিটাল লেটারে লিখুন বা স্মল লেটারে লিখুন বা বাংলায় লিখুন, কোনো অসুবিধা নেই। যেমনটা আপনার আধার কার্ডে নামের বানান রয়েছে সেই অনুযায়ী এখানে যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেকশন করতে হবে। যিনি আবেদন করছেন তিনি পুরুষ হলে মেলেতে টিকমার্ক দেবেন, মহিলা হলে ফিমেলে টিকমার্ক দেবেন, এবং পুরুষ মহিলা বাদ দিয়ে যদি অন্য কিছু হন তাহলে এই আদার্সের ঘরে টিকমার্ক দেবেন। এখানে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে যদি তাদের বয়স 60 বা 60-এর বেশি হয়ে যায়। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ। এই জায়গায় আপনাকে নিজের জন্ম তারিখটা লিখে ফেলতে হবে, যেমনটা আমি লিখেছি এই ফরম্যাট অনুযায়ী আপনারা জন্ম তারিখটা লিখবেন। এবং এই জায়গাটাতে খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এই প্রকল্পের টাকা আপনারা কেবলমাত্র 60 বছর বয়সী যারা ব্যক্তি রয়েছেন তারাই পাবেন, অতএব বয়সের দিকটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কারণ যাদের মার্জিনাল বয়স মানে ধরুন জাস্ট 60 ছুঁয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যালকুলেশনটা যেন ঠিকঠাক হয়, ডেট অফ বার্থটা যেন ঠিকঠাক হয়। যাদের 60-এর বয়স পেরিয়ে গেছে 61, 62, 63, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণটা কি, দেখুন নিচের বক্সে বলা হচ্ছে এজ অ্যাজ অন 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপনার বয়সটা কত সেটা এখানে লিখতে বলা হয়েছে। আমি এখানে যে ব্যক্তির ফর্মটা ফিল আপ করছি তার বয়স হচ্ছে 20 নভেম্বর 1959। সেটাকে যদি 1/1/2026-এর রেসপেক্টে আমি হিসেব করি তার বয়স দাঁড়াচ্ছে 66। অতএব এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের বয়সটা দাঁড়িয়ে যাচ্ছে 60 বা তার আশেপাশে, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করে করবেন, কারণ ডেট অফ বার্থের যদি হেরফের হয় তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। এরপর চলে আসছি, যিনি আবেদন করছেন তার বাবার নামটা এই জায়গায় লিখতে হবে, তারপর তার মায়ের নামটা এই জায়গায় লিখতে হবে, উনি কোন কাস্টের। দেখুন এখানে এসসি এবং এসটি দুই ধরনের সম্প্রদায়ভুক্ত মানুষরা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি এসসি হন তাহলে এসসির ঘরে টিকমার্ক দেবেন, যদি এসটি হন এসটির ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনার রিলিজিয়ান লিখবেন, অর্থাৎ আপনার ধর্ম কি। যদি হিন্দু ধর্মের হন তাহলে লিখবেন হিন্দুইজম, যদি মুসলিম ধর্মের হন মুসলিম লিখতে পারেন বা ইসলাম লিখতে পারেন, বা আপনি যে ধর্মের হবেন সেটা এখানে লিখবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক স্থিতি কি। যদি আপনি অবিবাহিত হন তাহলে আনম্যারিডের ঘরে টিকমার্ক দেবেন, যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিডের ঘরে টিকমার্ক দেবেন। এরপর পাশের অপশন রয়েছে দেখুন উইডো। উইডো মানে কি, যদি কারোর স্বামী মারা গিয়ে থাকে বিধবা, তাহলে তিনি এখানে কেবলমাত্র দাগ দেবেন। আর যদি ধরুন কারোর পত্নী বিয়োগ হয়েছে, স্ত্রী মারা গেছে, তাহলে সেই পুরুষ এই ঘরটাতে টিকমার্ক দেবেন। এই জায়গাটা ভালো করে বুঝে করবেন। আর সেপারেটেড মানে যিনি সম্পূর্ণরূপে আলাদা থাকেন সেই ব্যক্তি হলে এই সেপারেটেডের ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর এখানে রয়েছে স্পাউস নেম। আপনি দিতে চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। মানে অর্থাৎ এখানে স্বামী অথবা স্ত্রীর নাম আপনি চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। যে সমস্ত ঘরগুলোতে ডান পাশেতে এই অ্যাস্টারিক্স মার্কস বা স্টার মার্ক নেই, সেই জায়গাগুলো আপনি চাইলে সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দিতে পারেন। আমিও তাই করেছি। এরপর মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের মাসিক আয় কত, মাসে কত ইনকাম, সেটা এখানে আপনাকে লিখতে হবে, লিখে দিয়েছি। নেক্সট যে কলামটি রয়েছে সেটা হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। দেখুন
যেহেতু এই আবেদনটা কেবলমাত্র এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষরা করতে পারবেন, তাই প্রথমেই চাওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বার। কাস্ট সার্টিফিকেট না থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, যতই আপনি আক্ষরিক অর্থে এসসি হন বা এসটি হন। কাস্ট সার্টিফিকেট থাকাটা কিন্তু বাধ্যতামূলক। তো প্রথমেই এখানে আপনাকে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর আপনার বাড়িতে যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে অন্যান্য যে কোনো রেশন কার্ড হলে হবে না, ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর এই জায়গাটাতে AHL TI এর নাম্বার বসানোর কথা বলা হচ্ছে। এই জায়গাটা চাইলে আপনি দিতেও পারেন, না হলে ফাঁকা রেখে দেবেন। তারপর যে ব্যক্তি আবেদন করছেন তার আধার নম্বর এখানে বসাবেন, ওনার ভোটার কার্ডের নম্বরটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইফ অ্যাপ্লিকেবল। যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা এই জায়গাটা সম্পূর্ণরূপে ফাঁকা দেবেন, কিচ্ছু লেখার দরকার নেই। মানে যারা CAA তে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করতে হবে। দেখুন প্রথম অপশনটা বলা হচ্ছে অ্যাপ্লাইড, মানে আবেদন করেছিলেন, ইফ ইয়েস অ্যাপ্লিকেশন নাম্বার, মানে আপনি আবেদন করেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন, তাহলে আপনি এই ঘরটাতে টিক মার্ক দেবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এই জায়গায় বসিয়ে দেবেন। এবার বলা হচ্ছে যে আপনি আবেদন করেছিলেন, আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে, তাহলে এই জায়গাটায় টিক মার্ক দিয়ে দিতে হবে এবং সার্টিফিকেটের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। নেক্সট বলা হচ্ছে ইফ ডিলিটেড ইন SIR 2026 হোয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, মানে SIR 2026-তে আপনার নাম ডিলিট হয়ে গেছিল, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং সেই কেসটা পেন্ডিং হয়ে আছে। যদি সেরকমই হয় তাহলে আপনাকে এখানে ইয়েস অপশানে টিক মার্ক দিতে হবে এবং কেস নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর যদি আপনার ক্ষেত্রে এইসব SIR 2026-এর নাম বাদ না যাওয়া, তারপর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করা, তখন আপনি এই নো অপশানটাতে টিক মার্ক দেবেন। যাদের ক্ষেত্রে আবেদন করেছেন এবং ট্রাইব্যুনালে কেসটা পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে ইয়েস এবং এখানে সার্টিফিকেট নাম্বার, বাদ বাকি সবার ক্ষেত্রে এখানে নোতে দাগ হবে। এরপরে রয়েছে এখানে প্যান নাম্বার বসানোর জায়গা, ইফ অ্যাভেলেবেল, চাইলে আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে রয়েছে তাই আমি এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে দিচ্ছি। টোটাল 3টে পাতা আমাদেরকে ফিল আপ করতে হবে। 1 নম্বর পেজ আমাদের কমপ্লিট। এবার 2 নম্বরে চলে আসছি আমরা। এখানে আমাদেরকে কি দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। প্রথমেই এখানে দেখুন স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা লিখে দেওয়াই থাকবে, আপনাকে লিখতে হবে না। তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কোন বিধানসভায় বসবাস করেন সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনার জেলা কি সেটা এখানে লিখবেন, পুলিশ স্টেশনের নাম কি সেটা এখানে লিখবেন। তারপর আপনি ব্লক এরিয়াতে থাকেন নাকি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন নাকি কর্পোরেশন এরিয়াতে থাকেন, যেরকম এরিয়াতে আপনি থাকবেন সেই অনুযায়ী আপনি এখানে তার নামটা দিয়ে দেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার। যদি আপনি ব্লক এরিয়াতে থাকেন তাহলে সেটা গ্রাম পঞ্চায়েতের নাম এই জায়গাটায় লিখতে হবে। যদি আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে আপনাকে ওয়ার্ড নাম্বারটা এই জায়গায় লিখতে হবে। এরপর রয়েছে ভিলেজ অথবা টাউন অথবা সিটি, আপনি কোন জায়গায় বসবাস করেন, মানে এখানে গ্রাম অথবা শহর বা বড় শহরের নামটা লেখার কথা বলা হয়েছে, মানে যে জায়গাটায় আপনি বসবাস করেন সেই জায়গার নাম, মেন জায়গাটার নামটা এখানটায় লিখবেন। তারপর এখানে রয়েছে হাউস অথবা প্রিমাইস নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির নম্বর চাওয়া হচ্ছে। যদি আপনার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে বাড়ির নম্বর তাহলে লিখবেন, না হলে ফাঁকা রেখে দেবেন, কারণ এটা ম্যান্ডাটরি মার্ক নয়, ম্যান্ডাটরি ফিল্ড নয়। নেক্সট রয়েছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নামটা এই জায়গায় লিখে দেবেন। তারপর রয়েছে পিনকোড, এখানে পিনকোড লিখবেন। তারপর রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন WB, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। দেখুন এখানে আমি 66 ইয়ার্স লিখেছি। এবার মাসটা কত সেটা আপনার লেখার দরকার নেই, অ্যাপ্রক্সিমেট একটা বছর আপনি এখানে লিখবেন। 66 আমি এখানে লিখেছি এনার ক্ষেত্রে। এরপর এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটা যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর এরপরে রয়েছে ইমেল আইডি, যদি আপনার কাছে থেকে থাকে দেবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। নেক্সট চলে আসছি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের ঘরেতে। এখানে ব্যাংক ডিটেলসটা ভালো করে পুট করবেন। ব্যাংক ডিটেলস পুট করার সময় সব সময় পাসবইয়ের যে ফ্রন্ট পেজ সেটাকে সামনে নিয়ে তবে করবেন। দেখুন এখানে বলা হচ্ছে ব্যাংক নেম, আপনি কোন ব্যাংকে এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার টাকা নিতে চাইছেন সেই ব্যাংক ডিটেলসটা এখানে দেবেন। প্রথমেই ব্যাংক নেম মানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে দেবেন। তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেই ব্রাঞ্চের নেমটা এখানে লিখে দেবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন এবং IFSC কোডটা লিখবেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা থেকে পেয়ে যাবেন। এবং এখানে একটা জিনিস বলা আছে দেখুন, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর DBT ক্রেডিট, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা দিচ্ছেন সেটা যেন অবশ্যই DBT লিঙ্ক করা থাকে, আধারের সাথে লিঙ্ক করা থাকে, অবশ্যই সেটা কিন্তু মাথায় রাখবেন। এরপর নেক্সট এখানে যেটা বলা হচ্ছে ফর্ম ফিল আপের শেষ দিকে এনক্লোজার লিস্ট, অর্থাৎ এই ফর্মের সাথে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। শুধু ডকুমেন্ট দিলেই হবে না, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন সেটা জেরক্স করলেন, নিচে যে ফাঁকা অংশটা পাবেন সেই ফাঁকা অংশে আপনি সই করে দেবেন। যদি সই করতে না পারেন টিপছাপ দিয়ে দেবেন বাম হাতের বুড়ো আঙুলে। কি কি দিতে হচ্ছে দেখুন, প্রথমেই দেওয়া ছিল ছবি দেওয়ার কথা, অতএব ছবি তো সেই জায়গায় আপনি চিটিয়ে দিচ্ছেন, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এটা মিটে গেল।
নম্বর হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং এখানে টিক মার্ক দিতে হবে। এখানে যতগুলো ডকুমেন্টস আপনি দেবেন প্রত্যেকটার ঘরে টিক মার্ক দিতে হবে। দেখুন এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হচ্ছে এখানে টোটাল 10টা ডকুমেন্টস রয়েছে, কিন্তু আসলে তা নয়, 9টা ডকুমেন্টস এখানে রয়েছে। এখানে সিরিয়ালটা একটু গন্ডগোল হয়ে গেছে, 1 2 তারপর 3 নেই, তারপরে 4 চলে এসেছে। দেখুন যাই হোক ওসব বাদ দিন। তারপর আপনাকে যেটা দিতে হচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি দিতে হচ্ছে, আপনার আধার কার্ডের ছবি দিতে হচ্ছে, আপনার ভোটার কার্ডের ছবি দিতে হচ্ছে, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হচ্ছে যেটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন। ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে পেলেন না, তাহলে সেক্ষেত্রে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে দিতে হবে যে আপনি এই জায়গাতেই স্থায়ীভাবে বসবাস করেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অত অসুবিধার কারণ নেই, আপনি পঞ্চায়েতে গিয়ে বললে আপনাকে সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটও আপনাকে পঞ্চায়েত থেকে দিয়ে দেওয়া হবে। যদি বলে বিডিও অফিস থেকে নিতে হবে তখন আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, মানে পঞ্চায়েতেরটা আগে কালেক্ট করবেন, তারপর বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। মানে আপনারা যখন ফর্মটা তুলতে যাবেন ফর্মটা তোলার সময়তেই আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েতের হলে হবে নাকি বিডিওর কাছ থেকে নিতে হবে। এরপর যে ডকুমেন্টসটা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবই মানে এখানে ব্যাংকের পাসবইয়ের একদম প্রথম পাতাটা, সেই প্রথম পাতা জেরক্স কপি দিয়ে দেবেন এবং সই করে দেবেন। আর এছাড়াও যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্টস দেওয়ার ইচ্ছে হয় সেটাকে এখানে মেনশন করবেন, মেনশন করে আপনি সেই ডকুমেন্টটাকে অ্যাটাচ করবেন। তাহলে এই জায়গাটা ভালো করে বলে দিই, প্রত্যেকটি ডকুমেন্টসে জেরক্স করবেন, তলায় নিজে সই করবেন বা টিপছাপ দেবেন এবং এখানে প্রত্যেকটা ঘরেতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন প্রত্যেকটা ঘরে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর আমরা 3 নম্বর পেজে চলে আসবো। এই জায়গাটা হচ্ছে সেলফ ডিক্লারেশন নমিনেশন, অর্থাৎ যিনি আবেদন করছেন একজনকে, কোনো না কোনো একজনকে তাকে নমিনি করতে হবে, সেটারই একটা ডিক্লারেশন ফর্ম। কি, যাকে আপনি নমিনি করবেন এখানে তার নাম লিখবেন, তারপর তার ঠিকানা লিখবেন এবং সে আপনার সম্পর্কে কে হয় সেটা এখানে লিখবেন। দেখুন একদম পরপর সিরিয়ালি লিখবেন, নাম, তার ঠিকানা এবং তার সাথে আপনার সম্পর্ক কি। আমি এখানে নাম লিখে দিয়েছি, তারপর তার ঠিকানা লিখেছি এবং তার সাথে যিনি আবেদন করছেন তার সম্পর্কটা কি সেটা এখানে লিখে দিয়েছি। এরপর এখানে 3 নম্বর যে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন। কি বলা হচ্ছে দেখুন, প্রেজেন্টলি আই এম রিসিভিং ফলোইং পেনশনস ফর সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন, প্লিজ টিক অ্যাপ্লিকেবল। অর্থাৎ বর্তমানে আপনি কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হোক বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো অর্গানাইজেশন থেকে যদি কোনো সরকারি প্রকল্পে টাকা পেয়ে থাকেন বা সুবিধা পেয়ে থাকেন সেটা আপনাকে এখানে চুজ করে নিতে বলা হচ্ছে। যেমন এখানে ওল্ড এজ রয়েছে, ডিসেবিলিটি পেনশন রয়েছে মানে প্রতিবন্ধী ভাতা রয়েছে, ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, ডিসেবিলিটি পেনশন রয়েছে, লোক প্রসার প্রকল্প রয়েছে, ফার্মার ওল্ড এজ পেনশন রয়েছে, আর্টিজান উইভার ওল্ড পেনশন রয়েছে, ফিশারম্যান ওল্ড পেনশন রয়েছে। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধু সেটাতে টিক মার্ক দিয়ে দেবেন। ধরুন এখানে যিনি আবেদন করছেন তিনি ফার্মার ওল্ড এজ পেনশন পান, অতএব তিনি শুধু সেই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন, বাদ বাকিগুলো আর কোনো কিছু করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। এরপরে যেদিন আপনি ফর্মটা ফিল আপ করে জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন, যিনি আবেদন করছেন তিনি এই জায়গায় সই করে দেবেন, সই না করতে পারলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, ব্যাস। এরপর আমরা একদম ফর্মের শেষ দিকে চলে এসেছি। এই জায়গাটা দেখুন পরিষ্কার লেখা আছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এই জায়গাটাতে যে যে তথ্যগুলি চাওয়া হচ্ছে আপনার কোনো লেখার দরকার নেই, সিম্পলি আপনি ফাঁকা রেখে দিয়ে এই ফর্মটাকে আপনি নিয়ে চলে যাবেন জমা করতে এবং সাথে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাটাচ করতে ভুলবেন না। তো অবশ্যই যারা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।